গল্প কাননের আজকের আয়োজনে থাকছে হুমায়ুন আহমেদের ছোট গল্প দ্বিতীয় মানব। চৈত্র মাসে মানুষের মেজাজ এমনিতেই খারাপ থাকে। ঠান্ডা ধরনের মানুষের বেলাতেও দেখা যায় রোদ চড়তে থাকে, তাদের মেজাজও চড়তে থাকে। সেই হিসেবে মাহতাবুদ্দিন সাহেবের মেজাজ তুঙ্গস্পর্শী হবার কথা, কারণ আজ চৈত্রের তৃতীয় দিবস। সময় দুপুর, ঝাঁঝালো রোদ উঠেছে এবং মাহতাব সাহেব এমনিতেই রাগী মানুষ, ধমক না দিয়ে কথা বলতে পারেন না। বিস্ময়কর ব্যাপার হচ্ছে মাহতাবুদ্দিন সাহেবের মেজাজ ঠান্ডা। তিনি প্রায় হাসি হাসি মুখে বসার ঘরে খবরের কাগজ হাতে বসে আছেন। তার সামনে টেবিলে চা, টেবিলে ওপাশে বসার ঘরে মাঝামাঝি নীল লুঙ্গি পরা অত্যন্ত বলশালী একটা লোক খালি গায়ে দাঁড়িয়ে আছে। লোকটার গা ভর্তি ঘন লোম, বিশাল মুখমণ্ডল, মনে হচ্ছে গত 7 দিন সে দাড়ি কামায়নি। মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি। সে গভীর মনোযোগীর সঙ্গে তাকিয়ে আছে নিজের পায়ের আঙ্গুলের দিকে। মাহতাবুদ্দিন লোকটির দৃষ্টি অনুসরণ করে তার পায়ের আঙ্গুলের দিকে তাকালেন। থ্যাবড়া থ্যাবড়া পায়ের মোটা মোটা আঙ্গুল, ডান পায়ের বুড়ো আঙ্গুল এবং তার পরেরটা সে হারমোনিয়ামের রিডের মতো ওঠানামা করাচ্ছে। মাহতাবুদ্দিন বললেন, তোমার নাম কি? লোকটা তার পায়ের আঙ্গুলে নাচানাচি দেখতে দেখতে বলল, খলিলুল্লাহ। 10 জনে খলিল বিল্লা ডাকে। তোমার নাম খলিলুল্লাহ? যে, খালি গায়ে ঘুরছো কেন? গরম লাগে। আমার সামনে থেকে যাও, গেঞ্জি শার্ট বা ফতুয়া যে কোনো একটা কিছু গায়ে দিয়ে আসো। কখনো খালি গায়ে থাকবে না। খালি গায়ে বাড়ি ভেতরে ঢোকা বিরাট অসভ্যতা। আমার বাড়িতে অসভ্যতা করা যাবে না। যে আইসা, খালি পায়েও থাকবে না, সবসময় স্যান্ডেল পরে থাকবে। খলিলুল্লাহ বিড়বিড় করে বলল, স্যান্ডেল নাই। মাহতাবুদ্দিন বললেন, আপাতত শার্ট গায়ে দিয়ে আসো, স্যান্ডেল বিষয়ে পরে কথা হবে। যে আইসা। রাগে মাহতাবুদ্দিনের গা জ্বলে যাচ্ছে, কিন্তু তিনি মুখ হাসি হাসি করে রেখেছেন, কারণ তিনি তার মেয়ে টুনটুনিকে গতকাল রাত 11টায় কথা দিয়েছেন আগামী 7 দিন তিনি রাগারাগি করবেন না, কাউকে ধমক দেবেন না, এমনকি কঠিন কথাও হাসি মুখ ছাড়া কখনো বলবেন না। এই প্রতিজ্ঞা রাখা মাহতাব সাহেবের জন্য অত্যন্ত কঠিন। তিনি অসম্ভব রাগী মানুষ। অল্পতেই তার মেজাজ খারাপ হয়। তার কপালটা এরকম যে মেজাজ খারাপ হবার মতো ঘটনা কিছুক্ষণ পরপর তার চোখের সামনে ঘটে। আজ ছুটির দিন, তিনি মোটামুটি ফুরফুরি মেজাজ নিয়ে চা খাচ্ছেন। টুনটুনিকে নিয়ে গুলশানে এক আইসক্রিমের দোকানে যাবেন। ফেরার পথে টুনটুনি বাড়িধারা থেকে তার 2 বান্ধবীকে নিয়ে বাড়িতে আসবে। 3 বান্ধবী ছাদের সুইমিং পুলে লাফালাফি ঝাপাঝাপি করবে। সকাল থেকেই সুইমিং পুলে পানি দেওয়া হচ্ছে। আনন্দময় ছুটির দিন। এর মধ্যে উপস্থিত হয়েছে খলিলুল্লাহ। চাকরির সন্ধানে মাহতাব সাহেবের দেশের বাড়ি থেকে এসেছে। চাকরির সন্ধানে লোকজন দেশ থেকে আসাই মেজাজ খারাপ হবার মতো ঘটনা। ঢাকা শহরে পথে ঘাটে চাকরি পড়ে থাকে না। কেউ এলো, পথ থেকে একটা চাকরি কুড়িয়ে তার হাতে দিয়ে দেওয়া হলো। হাসি মুখে চাকরি নিয়ে সে বাড়ি চলে গেল। ঘটনা সেরকম না। BA MA পাস ছেলে শুকনা মুখে পথে ঘাটে ঘুরছে। চাকরি সন্ধানে দেশ থেকে আসা লোকজনদের মাহতাব সাহেব কঠিন ধমক দিয়ে তাৎক্ষণিকভাবে বিদায় করেন। খলিলুল্লাহর ব্যাপারে এটা করতে পারছেন না, কারণ তিনি টুনটুনিকে কথা দিয়েছেন আগামী 1 সপ্তাহ কারোর সঙ্গে রাগারাগি করবেন না, মুখ হাসি হাসি করে রাখবেন। মাহতাব সাহেব মুখ হাসি হাসি করেই রেখেছেন। প্রচণ্ড রাগ নিয়েও মুখ হাসি হাসি করে রাখা একটি কষ্টকর প্রক্রিয়া। তাকে এই কষ্টকর প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হচ্ছে। কতক্ষণ যেতে পারবেন সেটা হলো কথা। খলিলুল্লাহ আবার ঢুকছে। সে লুঙ্গির উপর একটা চকচকে হলুদ শার্ট পরে এসেছে। গলায় মাফলারের মতো ভেজা গামছা পেঁচানো। মনে হচ্ছে গলায় গামছা পরার ব্যাপারটাকে সে সাজসজ্জার অংশ হিসেবে নিয়েছে। আমার কাছে চাকরি সন্ধানে এসেছ? খলিলুল্লাহ কিছু বলল না। আগের মতো পায়ের বুড়া আঙ্গুল ওঠানামা করাতে লাগলো। তবে এখন সে 2টো পায়ের বুড়া আঙ্গুলই নাচাচ্ছে। দেশে বাড়িতে কী কাজ করতে? মাটি কাটতাম। মাটি কাটা ছাড়া আর কোনো কাজ জানো? যে না। মাটি কাটা বন্ধ করে ঢাকায় এসেছো কেন? খলিলুল্লাহ জবাব দিল না। তার দৃষ্টি পায়ের বুড়ো আঙ্গুলের দিকে। মাহতাব সাহেব বললেন, ঢাকা শহরে মাটি কাটার কাজ নেই। শহরে মাটিই নেই, কাটবে কীভাবে? ঢাকা শহর হল ইট সিমেন্টের। ইট সিমেন্ট কাটতে পারো? যে না। তাহলে তো আর কিছু করার নেই, বাড়ি চলে যাও। যে আইসা, চলে যাব। মাহতাব সাহেব খুবই বিস্মিত হলেন। বাড়ি চলে যাবার কথা বলার সঙ্গে সঙ্গে সে ঘাড়ে কাত করে বলছে, যে আইসা।
এসব ক্ষেত্রে নানান অনুনয় বিনয় চলে। ছেলে মেয়ে নিয়ে না খেয়ে আছি, এই জাতীয় কথাবার্তা হয়। কেউ এক কথায় বাড়ি চলে যেতে রাজি হয় না। বাড়িতে যে যাবে, যাবার ভাড়া আছে? যে না। যাবে কিভাবে? হাঁটা পথে। হাঁটা পথে মানে কি হেঁটে হেঁটে? যে হেঁটে হেঁটে চলে যেতে পারবে? যে হাইটটা আসছি, হাইটটা যাব। নেত্রকোনা থেকে ঢাকায় হেঁটে এসেছ? যে কত ঘন্টা লেগেছে? ঘন্টা হিসেব করি নাই, সকালে রওনা দিলে পরের দিন দুপুর মধ্যে যাওয়া যায়। সারাদিন সারাই হাঁটতে হবে? যে শোনো খলিলুল্লাহ, তোমার হেঁটে যাওয়ার দরকার নেই। দুপুরে খাওয়া দাওয়া করো, তারপরে আমার কেয়ারটেকার আছে, তার কাছ থেকে বাস ভাড়া নিয়ে চলে যাও। কেয়ারটেকার নাম বারেক মিয়া। যে আচ্ছা। দেশের বাড়িতে তোমার কে আছে? কেউ নাই, আমি একলা। বাড়িঘর আছে? যে না। বাড়িঘর নাই, ঘুমাও কোথায়? ওর উঠানে শুয়ে থাকি, মাঝে মধ্যে মসজিদে ঘুমাই। ঠিক আছে, এখন যাও, দুপুরে চলে যাবে। যে আচ্ছা। খলিলুল্লাহ পা ছুঁয়ে সালাম করতে এলো। মাহাতো সাহেব বললেন, সালাম করতে হবে না। খলিলুল্লাহ সালাম না করে উঠে দাঁড়ালো। মাহাতো সাহেব বললেন, আমার বাড়িতে চাকরির গাছ নেই যে গাছ ভর্তি চাকরির ফল ফলে আছে। তোমরা কেউ আসবে আর আমি বাড়ি দিয়ে চাকরির ফল পেড়ে তোমাদের হাতে একটা করে ধরিয়ে দেব, কাঁচা পাকা ফলের মতো। কোনোটা কাঁচা চাকরি, কোনোটা পাকা চাকরি। বুঝতে পেরেছো কি বলছি? খলিলুল্লাহ মাথা চুলকাতে চুলকাতে বলল, আমি চাকরির জন্য আসিনি। মাহাতো সাহেব বিরক্ত গলায় বললেন, চাকরির জন্য আসনি তাহলে কিসের জন্য এসেছ? ঢাকা শহর দেখতে? চিড়িয়াখানার এয়ারপোর্ট দেখে বেড়াবে, নাকি চিকিৎসা কোনো ব্যাপার? পেটে ব্যথার চিকিৎসা? খলিলুল্লাহ শার্টের পকেট থেকে ভাঁজ করে একটা কাগজ এগিয়ে দিল। মাহাতো সাহেব বিরক্ত গলায় বললেন, কি? হেডমাস্টার সাহেব একটা পত্র দিয়েছেন। মাহাতো সাহেব ভুরু কুঁচকালেন। এই আরেক সমস্যা, গ্রাম থেকে বিশিষ্ট ব্যক্তিরা চিঠি দিয়ে পাঠাচ্ছে, অমুকের চিকিৎসা করাতে হবে, তমুকের মেয়ের বিবাহ সাহায্য লাগবে। হেডমাস্টার সাহেব জাতীয় মানুষরা চিঠি দিয়েই খালাস। মাহতাব চিঠিতে চোখ বুলালেন। জনাব মাহতাব উদ্দিন চৌধুরী, আসসালাম। আমি নীলগঞ্জ হাই স্কুলের অবসরপ্রাপ্ত হেডমাস্টার হাবিবুর রহমান। আপনার সঙ্গে পরিচয় হইয়াছিল, সম্ভবত আপনার ইয়াদ আছে। আপনার মতো বিশিষ্ট মানুষ আমার মতো নাদানকে মনে রাখিবেন, ইহা আমি আশা করি না। যা হোক, পত্রবাহক খলিলুল্লাহকে আপনার নিকট পাঠাইলাম। সে বছর তিনেক আগে মাটি কাটা শ্রমিক দলের সহিত আমাদের অঞ্চলে উপস্থিত হয়। এলজিআরডি রাস্তার কাজ সম্পন্ন হইবার পর সমস্ত শ্রমিক দল বিদায় হইয়া গেলেও খলিলুল্লাহ থাকিয়া যায়। সারাদিন কাজকাম করিয়া সে গ্রামবাসী কারো একজনের উঠানে শুইয়া ঘুমাইত। সে কিছুদিন আমার বাড়িতেও ছিল। এই সময় তাহার কিছু অস্বাভাবিক ক্ষমতা আমার চোখে পড়ে। অল্প কথায় বলিতে গেলে আমি বিশ্বাভিভূত। আপনি শহর অঞ্চলে বাস করেন, জ্ঞানীগুণী মানুষ, আপনারা এইসব জিনিসের মূল্য বুঝিবেন বিধায় তাহাকে আপনার নিকট পাঠাইলাম। যদি অপরাধ হয় নিজগুণে ক্ষমা করিবেন। পত্রের ভুল ত্রুটি মার্জনীয়। আরজ গুজার, হাবিবুর রহমান। মাহাতো সাহেব খলিলুল্লাহর দিকে তাকিয়ে বললেন, এই চিঠিতে কি লেখা আছে তুমি জানো? যে না। পড়তে জানো না? যে না। চিঠিতে লেখা তোমার কী সব ক্ষমতা নাকি আছে? কি ক্ষমতা? আমি জানি না। মাটি কাটার বাইরে আর কিছু করতে পারো? খলিলুল্লাহ বলল, কলের জিনিস ফৈর করতে পারি। কলের জিনিস ফৈর করতে পারো মানে কি? খলিলুল্লাহ বিভ্রান্ত হয়ে গেল। মাহাতো সাহেব বিরক্ত গলায় বললেন, তোমার সঙ্গে কথাবার্তা শেষ, এখন সামনে থেকে যাও। খলিলুল্লাহ বলল, যে আচ্ছা, স্যারের চিঠিটা কি ফেরত নিয়ে যাব? চিঠি ফেরত নিতে হবে না, চিঠি থাক, তুমি ফেরত যাও। যে আচ্ছা। মাহাতো সাহেবের মনে হলো খলিলুল্লাহ বেশ আনন্দের সঙ্গে ঘর থেকে বের হয়ে যাচ্ছে। তার চেহারা এবং কথাবার্তা থেকে বোঝা যাচ্ছে সে অতি নির্বোধ একজন মানুষ। অতি নির্বোধদের কর্মকাণ্ডে কিছু অস্বাভাবিকতা থাকে। গ্রামের মানুষদের কাছে নির্বোধের অস্বাভাবিকতা মনে হয় বিরাট কিছু। খলিলুল্লাহর ক্ষেত্রেও তাই হয়েছে। কুমিল্লা শহরে এরকম এক অর্ধ উন্মাদ নির্বোধ নিয়ে কম নাচানাচি হয়নি। তার বিরাট ভক্তদল জুটে গেল। সবার মুখে পীর পাগলা, পীর পাগলা। তিনি নিজেও একদিন পীর পাগলাকে দেখতে গেলেন। পীর পাগলা ফোত করে নাক থেকে সর্দি ছেড়ে তার দিকে এগিয়ে দিয়ে বললেন, চেটে খেয়ে ফেল। তিনি হতভম্ব। পীর পাগলাকে ঘিরে যারা বসেছিল তাদের একজন বলল, ভাই সাহেব, চোখ বন্ধ করে টান দিয়ে খেয়ে ফেলেন, আপনার গতি হয়ে যাবে। মাহাতো সাহেব ঘড়ি দেখলেন, টুনটুনিকে নিয়ে বের হয়ে যাবার কথা। সে এখনও তার ঘর থেকে বের হচ্ছে না। মনে হচ্ছে সমস্যা হয়েছে। টুনটুনি বলে গিয়েছিল, 2 মিনিটের মধ্যে নামছি বাবা। 2 মিনিটের জায়গায় 20 মিনিট হয়ে গেছে। বান্ধবীদের নিয়ে সুইমিং পুলে ঝাপাঝাপির প্রোগ্রাম হয়তো সে বাতিল হয়ে গেছে। টুনটুনি বেশিরভাগ প্রোগ্রাম শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়।
সে তখন তার ঘরের দরজা বন্ধ করে একা একা বসে থাকে। টুনটুনি নামটা শুনলে মনে হয় সে নিতান্ত এই বাচ্চা একটি মেয়ে, বয়স 4 কিংবা 5। আসলে টুনটুনির বয়স এই নভেম্বরে 13 হবে। সে হলিক্রস হাই স্কুলের 9-এ পড়ে, সায়েন্স গ্রুপ। পৃথিবীর সমস্ত বাবা মা যে আদর্শ সন্তানের কথা ভাবেন, টুনটুনি সেরকম একজন। টুনটুনির স্বভাব চরিত্রে কোনো ত্রুটি আছে কিনা এটা ধরার জন্য যদি কোনো তদন্ত কমিশন বসে এবং হাইকোর্টে কোনো বিচারপতি যদি তদন্ত কমিশনের চেয়ারম্যানও হন, তাহলেও কোনো ত্রুটি ধরা পড়বে না। বাবা মারা চান তাদের ছেলে মেয়ে পড়াশোনায় ভালো হোক। টুনটুনি তাদের সেকশনের ফার্স্ট গার্ল। এসএসসি পরীক্ষায় এই মেয়ে যে স্ট্যান্ড করবে এই বিষয়ে শিক্ষকরা 100% নিশ্চিত। বাবা মার স্বপ্ন তাদের ছেলে মেয়ে শুধু পড়াশোনা না, অন্য বিষয়ে ভালো করবে। গান, বক্তৃতা, নাটক, লেখালেখি। টুনটুনি চমৎকার রবীন্দ্রসঙ্গীত গায়। 18 বছর হবার আগে রেডিও বা টেলিভিশন এনলিস্টেড হবার নিয়ম নেই বলে সে এনলিস্টেড না। টেলিভিশনের নতুন কুড়িতে সে রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়ে স্বর্ণপদক পেয়েছে। গান ছাড়া সম্পূর্ণ নিজের চেষ্টায় টুনটুনি একটা জিনিস শিখেছে, তার নাম ম্যাজিক। তার জন্মদিনে সে একটা বই পেয়েছিল, বইটার নাম 1001 ট্রিক্স। বই পড়ে পড়ে হাত সাফাইয়ের এই বিদ্যা সে নিখুঁত আয়ত্ত করেছে। একটা আস্ত পেন্সিল নাকের ফুটো দিয়ে ঢুকিয়ে দেওয়া, কয়েন শূন্য ভেনিশ করে দেওয়া, অনেক কান থেকে বের করা, দড়ি কেটে জোড়া লাগানো, এই ম্যাজিকগুলি সে চমৎকার করে দেখাতে পারে। তাদের আমেরিকান ক্লাস টিচার মিস এলেন একবার টুনটুনি নাকের ফুটো দিয়ে পেন্সিল ঢোকানো ম্যাজিক দেখে স্টপ ইট বলে এমনভাবে কেঁপে উঠলেন যে চেয়ার নিয়ে হুড়মুড় করে পড়ে গেলেন। বহুগুণে গুণবতী হওয়া সত্ত্বেও টুনটুনির কোনো বন্ধু নেই। তার ক্লাসের মেয়েরা তার সঙ্গে গল্প বলার ব্যাপারে কোনো আগ্রহ বোধ করে না। তাদের জন্মদিনে সবার দাওয়াত হয়, টুনটুনির কথা সবাই ভুলে যায়। প্র্যাকটিক্যাল ক্লাসে দুজন দুজন করে গ্রুপ। দেখা গেল টুনটুনিকে নিয়ে কেউ গ্রুপ করতে চাচ্ছেন। মিস রীতা বললেন, জেসমিন। টুনটুনি ভালো নাম জেসমিন চৌধুরী। তোমার সঙ্গে কেউ আসতে চাচ্ছে না কেন? টুনটুনি ধরায় গলায় বলল, কিছু হবে না ম্যাডাম। কিছু হবে না মানে? তুমি একা কাজ করবে? টুনটুনি বলল, আমাদের ক্লাসে অড নাম্বার স্টুডেন্ট, একজনকে তো একা থাকতেই হবে। টুনটুনি খুবই মন খারাপ হলো। মন খারাপ হলে সে মন ভালো করার জন্য কিছু কাজ করে, যেমন মনে মনে ইকরি মিকরি ছড়া বানায়। এই কাজটা সে ছোটোবেলায় করত, তখন দ্রুত মন ভালো হয়ে যেত। এখন আর এত দ্রুত মন ভালো হয় না, তবু হয়। আজ এই মুহূর্তে টুনটুনির মন খুবই খারাপ। তার দু বান্ধবীর একজন তিতলি বলেছে, পিয়াল যদি যায় আমি অবশ্যই যাব। পিয়ালকে তার বাসা থেকে তুলে আমাকে তুলে নিয়ে যেও। পিয়াল বলেছে, আমি যাব না, আমার পেট ব্যথা, আমি বিছানা থেকেই নামবো না। পিয়ালের কথা সম্পূর্ণ মিথ্যা, কারণ কথা বলার সময় পিয়াল হাসছিল। প্রচণ্ড পেট ব্যথা নিয়ে কেউ খিলখিল করে হাসতে পারে? টুনটুনির ধারণা তিতলি এবং পিয়াল দুজন যুক্তি করে কাজটা করেছে। শুরুতেই তারা না বললেই পারত। টুনটুনি মন খারাপ ভাবটা কাটাবার জন্যে ইকরিমিকরি ছড়া বানাচ্ছে। ইকরি মিকরি এসেছে তিতলি ফিকরি ফিকরি, পিয়ালও এসেছে, পা তুলে বসেছে, ব্যথা তার উঠেছে চিকরি চিকরি, ইকরি মিকরি। টুনটুনি দরজায় টোক্কা পড়ল। টুনটুনি বলল, কে? মাথাউদ্দিন বললেন, দরজা বন্ধ করে বসে আসছিস কেন রে মা, যাবি না? টুনটুনি বলল, প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে বাবা। ক্যান্সেল হলো কেন? বান্ধবীরা আসবে না? না। তারা না এলে না আসবে, আমি আর তুই আমরা দুজনে মিলে পানিতে ঝাপাঝাপি করব। আমার আজ পানিতে নামতে ইচ্ছে করছে না বাবা। দরজা খুলতো। টুনটুনি দরজা খুলল। মাহতাবুদ্দিন মেয়ের বিষণ্ণ মুখ দেখলেন। তার মন অসম্ভব খারাপ হয়ে গেল। মা মরা এই মেয়েটির মন খারাপ হলে তার নিজের মাথায় এলোমেলো লাগে। টুনটুনি, বলো। চৈত্রের দুপুরে পিতা কন্যা পানিতে ভাসছে, এর আনন্দ অন্যরকম। মন খারাপ করে বসে থাকিস না, সুইমিং কস্টিউম বের কর। টুনটুনি বলল, ঠিক আছে বাবা, বের করছি। মাহতাব সাহেব মেয়ের খাটে বসতে বসতে বললেন, তুই শুনে খুব খুশি হবি যে আজ এখন পর্যন্ত আমি কারোর সঙ্গে রাগারাগি করিনি। খলিলুল্লাহর সঙ্গে হাসি হাসি মুখে কথা বলেছি। খলিলুল্লাহকে? গ্রাম থেকে একজন এসেছে, নেত্রকোনা থেকে সরাসরি হেঁটে ঢাকায় চলে এসেছে। কী জন্য এসেছে? চাকরির জন্য না সাহায্য? কী জন্য এসেছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। হেডমাস্টার সাহেব চিঠি দিয়ে পাঠিয়েছেন, তার নাকি বিশেষ কিছু ক্ষমতা আছে, সেই ক্ষমতা পরীক্ষা। কি ক্ষমতা? জানি না তো মা, কী ক্ষমতা? তাকে জিজ্ঞেস করেছিলাম, সেও বলতে পারে না। সে বলল ফইল করতে পারে। ফইল জিনিস কি, কে বলবে? টুনটুনি বলল, বাবা আমি ওর সঙ্গে কথা বলবো। মাহতাব সাহেব বললেন, কোনো দরকার নেই, যন্ত্রণা বাড়াবি না। টুনটুনি বলল, দরকার আছে, তুমি তাকে আমার ঘরে পাঠিয়ে দাও। সে হয়তো এতক্ষণে চলে গেছে। চলে গেলে তাকে আনাবার ব্যবস্থা করো, আমি তার সঙ্গে কথা বলবো প্লিজ।
তার সঙ্গে কথা বলার পর তোমাকে নিয়ে পানিতে নামবো। টুনটুনির মুখ থেকে বিষাদ ভাবটা চলে গেছে। আগ্রহ এবং উত্তেজনায় টুনটুনির চোখ চকচক করছে। মাতাবুদ্দিনের মনে হলো অতি নির্বোধ একজন মানুষের কল্যাণে কিছুক্ষণের জন্য যদি তার মেয়েটার মন ভালো হয় তাতে ক্ষতি কিছু নেই। তিনি উঠে দাঁড়ালেন। খলিলুল্লাহ চলে গিয়ে থাকলে তাকে ফেরত আনার জন্য বাস স্ট্যান্ড পর্যন্ত লোক পাঠাতে হবে। টুনটুনি বলল, আপনার নাম খলিলুল্লাহ? খলিলুল্লাহ হ্যাঁ সূচক মাথা নাড়ল। তার দৃষ্টি সুইমিং পুলের পানির দিকে। মানুষের বাড়ির ছাদেও যে দিঘি থাকতে পারে এই ধারণা সম্ভবত তার নেই। খলিলুল্লাহ চোখে মুখে চাপা উত্তেজনা। সে এক মুহূর্তের জন্যও সুইমিং পুলের পানি থেকে দৃষ্টি সরিয়ে নিতে পারছে না। টুনটুনি কথা বলার জন্যে খলিলুল্লাহকে ছাদে নিয়ে এসেছে। বাবার সামনে কথা বলতে সে হয়তো অস্বস্তি বোধ করবে, এই ভেবে মাহাতাব সাহেবকে নিচে পাঠিয়ে দিয়েছে। টুনটুনি বসেছে সুইমিং পুলের উঁচু পাড়ে। খলিলুল্লাহ তার সামনে দাঁড়ানো। বাবা বলছিল আপনার নাকি ক্ষমতা আছে। কি ক্ষমতা? আমাকে বলুন। আমাকে বলতে তো কোনো সমস্যা নেই, আমি ছোট মানুষ, তো ছোট মানুষকে যে কোনো কিছু বলা যায়। খলিলুল্লাহ টুনটুনির কথার উত্তরে কিছু বলল না, আগের মতোই পানির দিকে তাকিয়ে রইল। টুনটুনি বলল, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন, রিল্যাক্সড হয়ে বসুন। খলিলুল্লাহ বসলো না। টুনটুনি বলল, আমারও কিন্তু ক্ষমতা আছে। আমি কি করতে পারি জানেন? আমি একটা পিংপং বলকে দুটো বানাতে পারি, আবার একটা বল শূন্যে ভানিশ করে দিতে পারি, দেখবেন? খলিলুল্লাহ হ্যাঁ না কিছুই বলল না। টুনটুনি ব্যাগে করে ম্যাজিক দেখানোর জিনিস নিয়ে এসেছিল। একটা পিংপং বল দুটো করা ম্যাজিক খুব সহজ ম্যাজিক, তবে যারা ম্যাজিকের কৌশল জানে না তারা খুবই অবাক হয়। টুনটুনি আগ্রহ নিয়ে ম্যাজিকটা দেখালো। একটা পিংপং বল দুটো হয়ে যাচ্ছে, আবার একটা বল শূন্যে মিলিয়ে যাচ্ছে। খলিলুল্লাহ অবাক হয়ে ম্যাজিকটা দেখলো। টুনটুনি বলল, আপনি কি এরকম পারেন? যে না। তাহলে কি পারেন? কলের জিনিস ফের করতে পারি। আমি আপনার কথা বুঝতে পারছি না। কলের জিনিস কি আর ফেরি বা কি? একটা নষ্ট কলের জিনিস দেন, আমি ফেরি করব। আমি তো আপনার কথাই বুঝতে পারছি না। কলের জিনিস ফেরি করা ছাড়া আর কি পারেন? পানি খেলা পারি। পানির খেলাটা কি? পানির মধ্যে থাকতে পারি। পানির মধ্যে তো সবাই থাকতে পারে। আমি একবার সন্ধ্যাবেলায় সুইমিং পুলে নেমেছিলাম, রাত 11টায় উঠেছি। তারপর অবশ্যই আমার জ্বর এসে গিয়েছিল। খলিলুল্লাহ নিচে গোলা বলল, পানির মধ্যে নাই আমার খেলাটা দেখাই। দেখাইলেই বুঝবেন, না দেখাইলেই বুঝবেন না। সুইমিং পুলে নামতে চান? খলিলুল্লাহ হ্যাঁ সূচক মাথা নাড়ল। টুনটুনি বলল, আপনি সুইমিং পুলে নামলে বাবা খুব রাগ করবেন। তাইলে থাকুক। টুনটুনি বলল, পানি খেলাটা কীরকম, অ্যাক্রোবেটিক কিছু? খলিলুল্লাহ বলল, না দেখলেই বুঝবেন না, দেখলে মজা পাইবেন। সবাই মজা পায়। আপনার এই খেলা দেখলে সবাই মজা পায়? যে পায়। টুনটুনি খুবই ইচ্ছা করছে পানি খেলাটা দেখতে। খেলাটা সত্যি সত্যি যদি খুব মজার হয় তাহলে সেও শিখে নিতে পারবে। এই খেলা দেখিয়ে সে অন্যদের অবাক করে দিতে পারবে। লোকটি যদি সাবান দিয়ে গোসল করে তারপর পানিতে নামে তাহলে কি বাবা খুব বেশি রাগ করবেন? এই খেলা দেখাতে আপনার কতক্ষণ লাগবে? আপনি যতক্ষণ বলবেন ততক্ষণ দেখাবো। আচ্ছা বেশ, দেখান আপনার খেলা। বেশিক্ষণ দেখাতে হবে না, অল্প কিছুক্ষণ দেখালেই হবে। পানিতে নামার আগে আপনাকে একটা কাজ করতে হবে। গায়ে সাবান মেখে খুব ভালো করে গোসল করতে হবে। ডান দিকের হলুদ দরজাওয়ালা ঘরটার পাশে শাওয়ার আছে, সাবান আছে। ভালো করে গোসল করে নিন। শাওয়ার কী করে ছাড়তে হয় জানেন? যে না। আসুন আপনাকে দেখিয়ে দিচ্ছি। আরেকটা কথা, আপনি পানিতে নামার সময় বাবা যদি হঠাৎ ছাদে এসে দেখে ফেলেন তাহলে তিনি খুবই রাগারাগি করবেন। কাজেই আপনি আপনার খেলাটা দ্রুত দেখি উঠে পড়বেন, ঠিক আছে? খলিলুল্লাহ ঘাড় কাত করে হাসল। এই প্রথম মনে হলো বাচ্চা মেয়েটার কথাবার্তায় সে খুব মজা পাচ্ছে। টুনটুনি ভেবেছিল পানির খেলাটা খুব জটিল কিছু হবে। বাস্তবে দেখা গেল ব্যাপারটা জটিল কিছু না, পানিতে হাত পা ছড়িয়ে ডুবে থাকা। টুনটুনিতে সুইমিং পুলে পানি বেশি নেই। সবচেয়ে গভীর জায়গাটা মাত্র 5 ফুট 7 ইঞ্চি, অগভীর জায়গাটা 3.5 ফুট। খলিলুল্লাহ নামের লোকটা অগভীর জায়গায় হাত পা ছড়িয়ে চিত হয়ে শুয়ে আছে। পরিষ্কার পানিতে তার চোখ মুখ দেখা যাচ্ছে। টুনটুনি প্রথমে ভাবলো যে সে পানির নিচে চোখ মেলে তাকিয়ে আছে, হাসছে। এটাই বোধহয় খেলা। খেলাটা যে এর চেয়ে অনেক বেশি জটিল এটা বুঝতে তার কিছুক্ষণ সময় লাগলো। যখন সে বুঝতে পারলো তখন বুকে ধাক্কার মতো লাগলো। মানুষ 2-1 মিনিটের বেশি পানির নিচে থাকতে পারে না। খলিলুল্লাহ পানির নিচে অনেকক্ষণ হলো আছে।
সে অনেকক্ষণ। কতক্ষণ? 5 মিনিট, 10 মিনিট, না তার চেয়েও বেশি। এটা কি করে সম্ভব? এটা কি ম্যাজিকের কোনো কৌশল? সিঁড়িতে পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। সুইমিং কস্টিউম পরে মাহাতাব সাহেব আসছেন। তিনি টুনটুনির দিকে তাকিয়ে বললেন, খৈরুল্লার সঙ্গে তো ওর ইন্টারভিউ কি শেষ হয়েছে? টুনটুনি হ্যাঁসূচক মাথা নাড়ল। মাহাতাব সাহেব বললেন, লোকটার ক্ষমতার কোনো নমুনা দেখেছিস? ফড়ি খেলা দেখিয়েছে? টুনটুনি কিছু বলল না। মাহাতাব সাহেব বললেন, সে গিয়েছে কোথায়? টুনটুনি আঙুল দিয়ে সুইমিং পুলের দিকে দেখিয়ে বলল, বাবা, লোকটা খুব কম করে হলেও 10 মিনিট হলো পানিতে ডুবে আছে। মাহাতাব সাহেব ঘড়ি ধরে 45 মিনিট সুইমিং পুলের পাশে বসে রইলেন। এক পলকের জন্যও খৈরুল্লার মুখের উপর থেকে দৃষ্টি সরালেন না। এই 45 মিনিটে তিনি 6টা সিগারেট খেয়ে ফেললেন। একসময় হাত ইশারা করে খৈরুল্লাহকে পানি থেকে উঠতে বললেন। সে খুব স্বাভাবিকভাবেই উঠে এলো। মাহাতাব সাহেব শীতল গলায় বললেন, তুমি নিচে যাও, আজ আর তোমার দেশের বাড়িতে যাওয়া দরকার নেই। খৈরুল্লাহ বলল, যে আচ্ছা। মাথাউদ্দিন টুনটুনির দিকে তাকিয়ে আছেন। কারো মুখে কোনো কথা নেই। টুনটুনি কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। সে বাবার কাছ থেকে শুনতে চায়। মাহাতাব সাহেব 7ম সিগারেটটা ধরালেন। টুনটুনি বলল, তুমি অনেকগুলি সিগারেট খেয়ে ফেলেছ। মাহাতাবুদ্দিন বললেন, হুম। টুনটুনি বলল, সুইমিং পুলে নামবে? মাহাতাবুদ্দিন বলল, না। আজ খুব গরম পড়েছে, তাই না বাবা? হুম। টুনটুনি বলল, সবচেয়ে গরম কোন মাসে পড়ে বাবা? চৈত্র মাসে না ভাদ্র মাসে? জানি না। পিতা কন্যা এমনভাবে কথা বলছে যেন কিছুক্ষণ আগে সুইমিং পুলে কোনো ঘটনা ঘটেনি, যেন দুজনেই ব্যাপারটা আর ভুলে থাকতে চায়। টুনটুনি বলল, আবহাওয়াটা কেমন জানি ভারী হয়ে আছে, বাবা একটা জোকস বলো। মাহাতাবুদ্দিন বললেন, একটা অফিসে টেলিফোন এসেছে, অফিসের বসকে টেলিফোনে চাইছে। বসের সেক্রেটারি বলল, আপনি কে বলছেন, পরিচয় দিন। স্যার, যার তার সঙ্গে কথা বলেন না। টেলিফোনের ওপাশ থেকে ভারী গলায় শোনা গেল, আমি অনেক উপরের লোক, তোমার বসকে দাও। আপনি কি কোনো মন্ত্রী? না, আমি তার উপরে। আপনি কি প্রধানমন্ত্রী? আরে না, আমি তার উপরে। বলেন কি, আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন না তো? তার উপরে। বলেন কি, আপনি কি আল্লাহ? আরে না, তার উপরে। আল্লাহর উপরে তো কেউ না। আমি সেই কেউ না। গল্প শুনে টুনটুনি খিলখিল করে হাসছে। মাহতাবুদ্দিন বললেন, তোর হাতে পিং পং বল না? দেখি পিং পং বলে খেলাটা আরেকবার দেখাতো। টুনটুনি দেখালো, একটা বল দুটা হয়ে যাচ্ছে, দুটা বল একটা হচ্ছে। তোর হাত তো খুব চালু হয়েছে, দেখে মনে হচ্ছে একেবারে প্রফেশনাল। নতুন কি জাদু শিখলি? টুনটুনি হঠাৎ গম্ভীর হয়ে গিয়ে বলল, বাবা, আমরা দুজনেই ভান করছি যেন কি এখানে কিছু হয়নি, কোনো ঘটনা ঘটেনি, সব স্বাভাবিক। কিন্তু দুজনেই খৈরুল্লার ঘটনাটা দেখে ধাক্কার মতো খেয়েছি। এ বিষয়ে কিছু বলো। চিন্তা করছি। চিন্তা করে কিছু পাচ্ছ না? একটা জিনিস পাচ্ছি, এরকম কিছু ঘটতে পারে না। মানুষ স্থলচর প্রাণী, উভয়চর প্রাণী না। বেঁচে থাকার জন্য মানুষকে প্রচুর অক্সিজেন নিতে হয়। এই অক্সিজেন সে বাতাস থেকে নেয়। পানিতে যেসব প্রাণী বাস করে তাদের অক্সিজেন লাগে, তারা সে অক্সিজেন পানি থেকে নেয়। মানুষের পক্ষে কোনোভাবেই 1 ঘন্টা পানিতে বসে থাকা সম্ভব না। খলিলুল্লাহ কীভাবে থাকলো? সে কোনো একটা কৌশল করেছে, সে কৌশল আমরা ধরতে পারছি না। ডুবুরিরা ঘন্টার পর ঘন্টা পানির নিচে থাকে, তারাও কৌশল ব্যবহার করে, অক্সিজেন মাস্ক পরে থাকে। খলিলুল্লাহ যে কৌশল ব্যবহার করেছে সেটা অপ্রকাশ্য কৌশল। আমরা তা বুঝতে না পারে হকচকিয়ে গিয়েছি। কোনো কিছু দেখে হকচকিয়ে গেলেই যে জিনিসটা সত্যি তা কিন্তু না। আমরা যখন স্টেজে ম্যাজিক শো দেখতে যাই তখন কি দেখি? তখন দেখি জাদুকর জুয়েল আইচ ইলেকট্রিক করার দিয়ে একটি মেয়েকে কেটে দুভাগ করছেন। ঘটনাটা সবার চোখের উপরে ঘটলেও ঘটনা সত্যি না। তোমার ধারণা খৈরুল্লাহ যা দেখিয়েছে তা সত্যি না? না। তাহলে সেটা কিভাবে করেছে? জানি না কিভাবে করেছে, আমি চিন্তা করছি। ওনাকে সরাসরি জিজ্ঞেস করলে কেমন হয়? জুয়েল আইচকে যদি জিজ্ঞেস করি, আপনি কিভাবে করার দিয়ে কেটে একটা মেয়েকে দুভাগ করেন, তিনি কি উত্তর দেবেন? উত্তর দেবেন না। খলিলুল্লাহ উত্তর দেবে না। আমি অবশ্যই খলিলুল্লাহকে প্রশ্ন করব, তবে আটঘাট বেঁধে প্রশ্ন করব, যখন উত্তর দেওয়া ছাড়া আর অন্য কোনো উপায় থাকবে না। আটঘাট কীভাবে বাঁধবে? জানি না কীভাবে বাঁধবো, চিন্তা করছি। টুনটুন হেসে ফেলল।
মাহতাব সাহেব ভুরু কুঁচকে বললেন, হাসছিস কেন? তুমি খুবই ঘাবড়ে গেছো বাবা, তোমার চোখ মুখ শুকিয়ে ছোট হয়ে গেছে। তোমাকে ঘাবড়ে যেতে দেখে আমার হাসি পাচ্ছে। মাহতাবউদ্দিন অষ্টম সিগারেটটা ধরিয়ে চিন্তিত মুখে টানতে লাগলেন। সেদিন বিকেলেই তিনি নীলগঞ্জ হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান সাহেবের কাছে চিঠি দিয়ে লোক পাঠালেন। তিনি লিখলেন, জনাব হাবিবুর রহমান, শ্রদ্ধাভাজন এসু, আপনার চিঠি পেয়েছি। যার মারফত চিঠি পাঠিয়েছেন সে আমার বাড়িতেই আছে। তার কিছু ক্ষমতার কথা আপনি বলেছেন। কী ধরনের ক্ষমতা তা ব্যাখ্যা করেননি। দয়া করে বিশেষ ক্ষমতা সম্পর্কে লিখে জানাবেন, তাহলে আমার অনুসন্ধান করতে সুবিধা হবে। লোকটির পূর্ণ ইতিহাসও জানাতে চেষ্টা করবেন। ইতিহাস বলতে আমি তার দৈনন্দিন জীবনযাত্রা, আচার ব্যবহারের কথা বলছি। আমি তাকে তার বিশেষ ক্ষমতা সম্পর্কে জিজ্ঞেস করেছি। সে বলেছে সে কলের জিনিস ফইড করতে পারে। ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়নি। আপনি এ বিষয়ে যা জানেন তা আমাকে জানাবেন। খলিলুল্লাহ দেশের বাড়ি কোথায়, তার আত্মীয়স্বজন কে আছে তাও জানাবেন। আপনার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার সাক্ষাৎ করার ইচ্ছা আছে। সময় সুযোগ মতো ইনশাআল্লাহ সাক্ষাৎ হবে। আপনি ভালো থাকবেন। বিনীত, মাহতাবউদ্দিন চৌধুরী। মাহতাবউদ্দিন চিঠি লিখলেন। টুনটুনি লিখল ডায়েরি। তার একটা ডায়েরি আছে, নীল মলাটের ডায়েরিটার নাম দুঃখ ডায়েরি। তার জীবনে দুঃখে কষ্টে কিছু ঘটলে এই ডায়েরিতে সে লিখে রাখে। লাল মলাটের ডায়েরির নাম আনন্দ ডায়েরি। আনন্দময় ঘটনাগুলো এই ডায়েরিতে লেখে। 3 নম্বর ডায়েরিতে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি থাকে। এই ডায়েরিতে সে লিখল, আলেকজান্ডার বেলায়েভের একটা উপন্যাসের নাম উভচর মানুষ। আমি যে কয়টি ভালো উপন্যাস পড়েছি এটা তার একটা। বইটি কিছুদিন আগেও আমার কাছে ছিল, এখন হারিয়ে গেছে। বইটির নাম উভচর মানুষ। সে স্থলেও থাকতে পারে, আবার পানিতেও থাকতে পারে। প্রথমবার বইটি পড়ে বইয়ের নায়কের দুঃখে খুব কেঁদেছিলাম। আল্লাহর কাছে দোয়া করেছিলাম যেন আল্লাহ আমাকে উভচর মানুষ বানিয়ে দেন। খুবই মজার ব্যাপার, আমাদের বাড়িতে এখন একজন উভচর মানুষ বাস করে। সে মানুষটার নাম খলিলুল্লাহ। সে ঘন্টার পর ঘন্টা পানিতে থাকতে পারে। মানুষের সম্পর্কে আমরা কেউ কিছু জানি না, তবে খুব শিগগিরই আমি জেনে ফেলব। আমি বৃষ্টির প্রশ্ন তার জন্য তৈরি করছি। প্রশ্নগুলো তৈরি হয়ে গেলেই আমি তাকে প্রশ্ন করব এবং উত্তরগুলিও লিখে ফেলব। লোকটি যদি সত্যি উভচর হয় তাহলে সমস্ত পৃথিবী জুড়ে হইচই পড়ে যাবে। তবে আমার বাবার ধারণা লোকটা কোনো একটা কৌশল করে পানির নিচে থাকে। জাদুর কৌশলের মতো কোনো কৌশল। বাবার ধারণাও ঠিক হতে পারে। বাবা খুবই বুদ্ধিমান একজন মানুষ। হাবিবুর রহমান সাহেব চিঠি জবাব পাঠিয়েছেন। তিনি লিখেছেন, জনাব মাহতাবউদ্দিন চৌধুরী, আসসালাম। লোক মারফত আপনার পত্র পাইয়াছি। আপনার কুশল জানিয়া অত্যন্ত আনন্দিত হইয়াছি। আমার নিজের শরীর স্বাস্থ্য ভালো যাইতেছে না। বৃদ্ধ বয়সে নানান আদি ব্যাধিতে আক্রান্ত। কিছুদিন যাবৎ প্রস্রাবের সমস্যা হইতেছে। প্রস্রাবের সময় খুব জ্বালাপোড়া করে। স্থানীয় ডাক্তার চিকিৎসা করিতেছেন, তেমন ফল পাইতেছি না। তিনি ঢাকায় বড় ডাক্তার দেখাবার জন্য পরামর্শ দিতেছেন। ঢাকায় আমার চেনা জানা কম, এখন আপনি একমাত্র ভরসা। আপনার মতো মানুষের সহায়তা পাইলে আমার মতো নাদানের অত্যন্ত উপকার হয়। হোটেলে থাকিয়া চিকিৎসার ব্যয় সংকুলন আমার জন্য অসম্ভব ব্যাপার। বিষয়টি আপনার গোচরে আনিলাম, এখন আপনার মর্জি। খলিলুল্লাহর বিষয়ে আসি। আপনি লিখিয়াছেন নষ্ট কল ফইর করতে পারে। এই বাক্যটার অর্থ আপনি উদ্ধার করিতে পারিতেছেন না। ফইর নেত্রকলার আঞ্চলিক শব্দ, এর অর্থ ঠিক করা। খলিলুল্লাহ যন্ত্রপাতি ঠিক করিতে পারে, যদিও কলকবজার বিষয়ে সে কিছুই জানে না। ট্রানজিস্টার রেডিও সমস্যা সে ধরিতে পারে এবং সঙ্গে সঙ্গে ঠিক করিতে পারে। আমার বাসায় একটি 14 ইঞ্চি টিভি দীর্ঘদিন অকেজো পড়িয়াছিল। নেত্রকোনা শহরের রেডিও টিভি সারাইয়া দোকানে পাঠাইয়াও ফায়দা হয় নাই। সেই টিভি খলিলুল্লাহ ঠিক করিয়া দিয়াছে। এই কাজটি সে কীভাবে করে তা এক বিরাট রহস্য। আল্লাহ পাকের জগৎ রহস্যময়। তিনি এক একজন মানুষকে এক এক ক্ষমতা দিয়ে পাঠাইয়াছেন। খলিলুল্লাহ যন্ত্রপাতি ঠিক করিবার এক আশ্চর্য ক্ষমতা আপনি নিজে পরীক্ষা করিলে খুবই মজা পাইবেন। খলিলুল্লাহ বিষয়ে এর চেয়ে বেশি কিছু আমি জানি না। অবশ্য সেভাবে খোঁজ খবরও নেই নাই। যদি বলেন অনুসন্ধান করিব, অনুসন্ধানের ফল হইবে কিনা জানি না, বলিতে ভুলিয়া গিয়াছি। স্কুলের পুকুরে দীর্ঘ সময় পানিতে ডুবিয়া থাকিবার খেলা দেখাইও সে অনেকের প্রশ্নটা করেই আছে। পত্র এখানে শেষ করিতেছি। আপনি আমার জন্য দোয়া করিবেন। দয়াময়ের নিকট আপনার সর্বাঙ্গীন কুশল কামনা করি। আরজ গুঞ্জার, হাবিবুর রহমান, বিএবিটি, অবসরপ্রাপ্ত হেডমাস্টার, নীলগঞ্জ হাই স্কুল। পুনশ্চ আমার বড় বৌমা মুসাম্মদ দিলশাদ খানম খলিলুল্লাহ সম্পর্কে কিছু তথ্য জানে। সে তার শাশুড়ি আমাকে বলিয়াছে যে খলিলুল্লাহ সম্পর্কে সে খুব আশ্চর্যজনক কিছু কথা জানে। সেসব কথা প্রকাশ করা সমীচীন নহে।
বড় বৌমার সন্তান সম্ভবা, এখন বাপের বাড়িতে আছে। আপনি আগ্রহী হইলে বড় বৌমার নিকট থেকে তথ্য সংগ্রহ করিয়া আপনাকে পাঠাইতে পারি। টুনটুনি 10টি প্রশ্ন এবং তার উত্তর জোগাড় করেছে। কিছু কিছু উত্তরের সঙ্গে তার মন্তব্যও আছে। টুনটুনির প্রশ্ন উত্তর পর্বে এরকম। প্রথম প্রশ্ন, আপনার নাম কি? উত্তর, আমার নাম খলিলুল্লাহ, লোকে আমাকে ডাকে খলিল, কেউ কেউ ডাকে খৈল্লা। মন্তব্য, এই প্রশ্নটি করা ঠিক হয়নি, কারণ এই প্রশ্নের উত্তর আমি জানি, শুধু জানি না যে তাকে কেউ কেউ খৈল্লা ডাকে। খৈল্লা নিশ্চয়ই অপমানসূচক শব্দ। দ্বিতীয় প্রশ্ন, আপনার দেশের বাড়ি অর্থাৎ গ্রামের বাড়ি কোথায়? উত্তর, জানি না তো মা, আমি ছোটো থেকে ভাইসা বেড়াই না দলে। মন্তব্য, লোকটির কথা থেকে মনে হচ্ছে যে কিছু লোকজন আছে যারা ভেসে বেড়ায়। যাযাবররা ভেসে বেড়ায়, তারা কোথাও বেশি দিন এক জায়গায় থাকতে পারে না। বেদেরাও ভেসে বেড়ায়। আমার নিজেরও মাঝে মাঝে যাযাবর হতে ইচ্ছে করে। তৃতীয় প্রশ্ন, আপনি কি লেখাপড়া জানেন? উত্তর, না। চতুর্থ প্রশ্ন, সরেয় সরেয়া ক খ জানেন? উত্তর, না। মন্তব্য, আমি ঠিক করেছি তাকে লেখাপড়া শেখাবো। আমার ধারণা তিনি খুব অল্প সময় লেখাপড়া শিখতে পারেন। পঞ্চম প্রশ্ন, আপনি পানির নিচে কতক্ষণ থাকতে পারেন? আপনার সর্বোচ্চ রেকর্ড কি? উত্তর, পানির ভিতরে ঢুকলে সময় হিসাব থাকে না, যতক্ষণ থাকতে বলেন থাকতে পারবো। মন্তব্য, লোকটা বলে কি, সে কি আসলেই উভচর মানব? আমার খুবই অবাক লাগছে। ষষ্ঠ প্রশ্ন, বেঁচে থাকার জন্য মানুষকে নিঃশ্বাস প্রশ্বাস নিতে হয়, তার অক্সিজেন প্রয়োজন, আপনি অক্সিজেন কোথায় পান? উত্তর, অক্সিজেন জিনিসটা কি আমি জানি না তো আম্মা। সপ্তম প্রশ্ন, পানিতে আপনি নিঃশ্বাস নেন না? উত্তর, যে না, নিঃশ্বাস বাতাসই নিতে হয়, পানির মধ্যে নিতে হয় না, নাক দিয়ে ঢুকলে মাথার যেতে যন্ত্রণা হয়। অষ্টম প্রশ্ন, আপনি যে পানিতে থাকতে পারেন এটা কখন বুঝতে পারলেন? উত্তর, খুবই ছোট সময়ে পুষ্করিণীতে হাত দিতে গিয়া পানিতে পড়ে গেছিলাম, তারপর দেখি খুবই মজা, সারা দিকে ঘুরে বেড়াইছি, এদিকে সবাই ভাবছে আমার মৃত্যু হয়েছে, পানিতে জাল ফালাইছে, হি হি। নবম প্রশ্ন, আপনি যে দীর্ঘ সময় পানিতে থাকতে পারেন এটা নিয়ে হইচই পড়ে যায়নি, প্রতিটি লেখালেখি হয়নি? উত্তর, স্কুলের পিছনের পুষ্করিণীতে 2বার খেলা দেখাইছি, চেয়ারম্যান সাহেব আমার খেলা দেখিয়া খুশি হইয়া গোল্ড মেডেল দিছিল, মেডেল হারাইয়া ফেলছি। দশম প্রশ্ন, এটাকে খেলা বলছেন কেন? উত্তর, আম্মা গো, এটা তো খেলাই, ডুব দিয়া কে কতক্ষণ পানির নিচে থাকতে পারে এই খেলা সবসময় খেলা হয়, অন্যরা কম পারে, আমি বেশি পারি। টুনটুনি ঠিক করেছে খলিলুল্লাহকে নিয়ে সে স্ক্র্যাপ বুকের মতো বানাবে। খলিলুল্লাহর সংক্ষিপ্ত জীবনী থাকবে, তার ছবি থাকবে, প্রশ্ন উত্তর থাকবে, তার ওজন, উচ্চতা, চোখের মনির রং সবই থাকবে। খলিলুল্লাহকে সে কী ডাকবে তা নিয়ে সমস্যায় পড়ে গিয়েছে। আগে ঠিক করেছিল সে খলিল ভাই ডাকবে, কিন্তু খলিলুল্লাহ তাকে আম্মাজি ডাকছে। মা নিশ্চয়ই ছেলেকে ভাই ডাকতে পারে না। মাহতাবুদ্দিন সাহেবের 2টা অফিস, একটি মতিঝিল বাণিজ্যিক এলাকায়, অন্যটা বাদামতলিতে। তিনি সম্প্রতি ইটের ভাটা বসিয়েছেন। ইট বানানোর এই ব্যবসা খুবই লাভজনক বলে কাছাকাছি নতুন অফিস নিয়েছেন। অফিস বুড়িগঙ্গার পাশে, অফিস ঘরটা দোতলা, উঁচু দেয়াল দিয়ে ঘেরা, চারদিকে প্রচুর লোকজন, ভিড় হইচইয়ের মধ্যে মাহতাবুদ্দিনের অফিস ঘরটা নির্জন। মাহতাব সাহেব সময় পেলেই অফিসে বিশ্রাম নিতে আসেন। তিনি যে ঘরে বসেন সেখান থেকে বুড়িগঙ্গা দেখা যায়। পুরনো দিনের ভারী একটা ইজি চেয়ার জানালার কাছাকাছি রাখা, তিনি ইজি চেয়ারে শুয়ে বুড়িগঙ্গায় নৌকা চলাচল দেখেন। আজও তিনি ইজি চেয়ারে আতশো হয়ে আছেন। তার দৃষ্টি অবশ্যই বুড়িগঙ্গার দিকে না, খলিলুল্লাহর দিকে। খলিলুল্লাহকে একটা কাজ দেওয়া হয়েছে, নষ্ট টিভি ঠিক করতে দেওয়া হয়েছে। মাহতাবুদ্দিন তাকিয়ে আছেন তীক্ষ্ণ চোখে। খলিলুল্লাহর হাতে যন্ত্রপাতি বলতে একটা বড় স্ক্রুড্রাইভার। টিভিটা রাখা হয়েছে টেবিলে, সে কাজ করছে দাঁড়িয়ে। অতি দ্রুত সে টিভির যন্ত্রপাতি খুলে ফেলছে। টেবিল ভর্তি হয়েছে নানান ধরনের স্ক্রুতে। এক এক ধরনের স্ক্রু এক এক জায়গায় রাখা উচিত, তা সে করছে না, সব এক জায়গায় রাখছে। কোন স্ক্রু কোথায় বসবে এটা সে মনে রাখবে কী করে কে জানে। এটা নিয়ে মাথা ঘামাবার কিছু নেই, এটা তার ব্যাপার। মাহাতো সাহেব বললেন, খলিলুল্লাহ, টিভি কীভাবে কাজ করলেও বললো যে না, একটা যন্ত্র সম্পর্কে তুমি কিছু জানো না, যন্ত্রটা ঠিক করবে কিভাবে? খলিলুল্লাহ জবাব দিল না। টিভিটা ঠিক করতে কতক্ষণ লাগবে? খলিলুল্লাহ বলল, ঠিক হয়ে গেছে। মাহতাব সাহেব বললেন, ঠিক হয়ে গেছে? খলিলুল্লাহ বলল, যে হয়েছে। এখন কানেকশন দিলে টিভি চলবে? যে চলবে। মাহতাব সাহেব সিগারেট ধরাতে ধরাতে বললেন, যদি না চলে আমি কানে ধরে তোমাকে 100 বার উঠবোস করাবো। খলিলুল্লাহ খুব অবাক হয়ে বলল, আমারে কানে ধরে উঠবোস করাবেন কেন? আমার সময় নষ্ট করেছে এই জন্যে, আমার সময়ের দাম আছে। যাই হোক, টিভির স্ক্রুগুলো লাগাও।
এখানে ডিশের লাইন আছে, কানেকশন দাও, তারপর কানে ধরে উঠবাস করার জন্য তৈরি হয়ে যাও। যে আচ্ছা, আমি পুরস্কার যেমন দিতে পারি, শাস্তিও দিতে পারি। যদি দেখি সত্যি সত্যি টিভি ঠিক হয়েছে, তাহলে তোমার জন্য পুরস্কার আছে। স্যার, আমার পুরস্কার লাগবে না। না চাইলেও পুরস্কার দেওয়া হবে। শাস্তির ক্ষেত্রে এটা প্রযোজ্য, শাস্তি না চাইলেও পাবে। টিভির স্ক্রু লাগানো হয়েছে। খলিলুল্লাহ বলল, কাউরে যন্ত্রটা চালু করতে বলেন। মাহতাবুদ্দিন বললেন, কাউকে চালু করতে বলতে হবে কেন? তুমি চালু করো, ইট ইজ ইউর ডিউটি। খলিলুল্লাহ বলল, আমি যন্ত্র চালাইতে পারি না, ফইর করতে পারি। মাহতাবুদ্দিনকে কফির মগ এনে দেওয়া হয়েছে। কফির মগে চুমুক দিতে দিতে তিনি টিভির স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন। তার বাড়ি কেয়ারটেকার বারেক কানেকশন দিচ্ছে। একটু দূরে মেঝেতে গম্ভীর মুখে বসে আছে খলিলুল্লাহ। তার দৃষ্টি টিভি স্ক্রিনের দিকে না, তার দৃষ্টি তার নিজের পায়ের বুড়ো আঙুলের দিকে। সে এখনও তার দুই আঙুল নাচাচ্ছে। টিভির পর্দায় সুন্দর ছবি আসছে, শব্দ আসছে। বারেক কৌতূহলী হয়ে টিভি পর্দার দিকে তাকিয়ে আছে। মাহতাবুদ্দিন তাকিয়ে আছেন খলিলুল্লাহর দিকে।